আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ চালায়, এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সাথে আর ধৈর্য ধরার সুযোগ নেই এবং এখন পাকিস্তান খোলামেলা যুদ্ধ চালাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জায়েদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখনো পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, পাকিস্তানের সর্বশেষ হামলায় কেউ আহত হননি। পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ৩ ঘণ্টা প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা হয়েছে। যুদ্ধের শঙ্কার মধ্যে বৃহস্পতিবার তৃতীয় দফায় আলোচনায় বসে দুই দেশ। একই দিন বাহরাইনে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এছাড়া বিশ্বের ও যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিস থেকে রওনা দিয়েছে ইসরায়েলের দিকে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে থাকা নিজেদের ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে মার্কিন নৌসেনারা। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার আগেও বাহরাইন থেকে নিজেদের জাহাজ সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিশ্বের ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড বৃহস্পতিবার গ্রিস থেকে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএসএস জেরাল্ড ফোর্ডের আগে মধ্যপ্রাচ্যে আরেক রণতরী আব্রাহাম লিঙ্কন গিয়েও উপস্থিত হয়। এটির সঙ্গে আছে আরও অনেকগুলো যুদ্ধজাহাজ। জলপথের পাশাপাশি আকাশেও শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত ১২টি F-22 স্টিলথ যুদ্ধবিমান পাঠিয়েছে। এরই মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। জেনেভায় অবস্থিত ওমানের দূতাবাসে এ আলোচনা হয়। এতে মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তৃতীয় দফার এই আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জেরেড কুশনার। বৃহস্পতিবার আলোচনা দুই ভাবে হয়েছে। এক ভাগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদির মাধ্যমে নিজেদের বার্তা আদান প্রদান করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আরেক ভাগে তারা সরাসরি কথা বলেছেন। আলোচনায় ওমানের মন্ত্রীর পাশাপাশি আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রেসিডেন্ট রাফায়েল গ্রোসিও ছিলেন। এই আলোচনায় ইরান নিজেদের তৈরি চুক্তির খসড়া উপস্থাপন করেছে। বিশ্লেষকরা সতর্কতা দিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধার আগে এটি সর্বশেষ কূটনৈতিক সুযোগ। এরপর হয়তো মার্কিন সেনারা ইরানে হামলা শুরু করতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের সামনে ঐতিহাসিক সুযোগ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কাছাকাছি আছে তেহরান। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মার্কিন প্রশাসনের একাধিক প্রভাবশালী ব্যক্তির গুরুত্বপূর্ণ প্রভাব, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে বড় ঝড় তুলেছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসে মূলত যে সিদ্ধান্তগুলো নেন তার মধ্যে ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানো ছিল অন্যতম। আর এতে ট্রাম্প বিভিন্ন ছক কষেন ইরানকে দমাতে। তবে ট্রাম্পের ইরান পরিকল্পনার কূটনৈতিক হিসাব নিকাশের পেছনে রয়েছে ট্রাম্পের একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রভাব। এছাড়া মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জেনেভায় নির্ধারিত শেষ দফার আলোচনায় উইটকফ ও কুশনার নেতৃত্ব দেবেন।
তারা মূল্যায়ন করবেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ত্যাগের বিষয়ে গড়িমসি করছে কিনা। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন চুক্তি সম্ভব কিনা। is open. I'm telling you, they want to make a deal. ট্রাম্প ঘনিষ্ঠদের জানিয়েছেন আলোচনার অগ্রগতি না হলে প্রথমে সীমিত আকারে হামলা চালিয়ে ইরানকে চাপ দেওয়া হতে পারে। তাতেও ফল না এলে চালানো হবে আরও বড় ধরনের হামলা। এমনকি সরকার পরিবর্তনের কৌশলও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ইরান ইস্যুতে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তবে জেনারেল কেইনের প্রধান উদ্বেগ যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। এদিকে বহু F-35 ও 12টি F-22 যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী প্লেন মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোতে। এর ফলে শুধু সীমিত হামলা নয়, দীর্ঘস্থায়ী সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব হবে যুক্তরাষ্ট্রের জন্য। নাহিদা রিন্থি, ৭১। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ। তবে একটি বিষয় নিশ্চিত, যদি যুদ্ধ শুরু হয় তবে তাতে কোনোভাবেই মার্কিন স্থল বাহিনীর অংশগ্রহণ বা দেশ দখলের মতো ঘটনা ঘটবে না। যুক্তরাষ্ট্র চাইবে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং দমনমূলক ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে। কিন্তু প্রশ্ন হলো, এরপর যুক্তরাষ্ট্রের ভূমিকাই বা কী হবে, আর কেমন হবে ইরানের যুদ্ধ পরবর্তী অবস্থা। শারমিন স্বপ্নার রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধের মতো বিরাট বড় ভুল আর করতে চায় না। যুক্তরাষ্ট্র চায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং দমনমূলক ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে। তারপর পরিস্থিতির তাস যেদিকেই মোড় নিক না কেন, তাতে ওয়াশিংটনের মাথা ব্যথা থাকবে সামান্যই। এ পরিস্থিতিতে যুদ্ধ হলে কি ঘটতে পারে ইরানে? অধিকাংশ ইরানি নাগরিক একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বপ্ন দেখেন, তবে কেবল বিমান হামলার মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটালে গণতন্ত্র আসার সম্ভাবনা সবচেয়ে কম। যুদ্ধের ফলে যে প্রাতিষ্ঠানিক শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় এবং অবকাঠামোগত ধ্বংসস্তূপ তৈরি হবে, তা কাটিয়ে উঠতে বিদেশের কোনো অর্থ সহায়তা মিলবে না। এমনকি যুদ্ধ পরবর্তী ইরান নিয়ে কোনো গোছানো পরিকল্পনাও বর্তমান মার্কিন প্রশাসনের কাছে নেই। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কেউ কেউ শাহ রেজা পাহলভিকে সিংহাসনে বসানোর চিন্তা করতে পারেন, কিন্তু পাহলভিকে তেহরানের মসনদে টিকিয়ে রাখতে যে বিপুল পরিমাণ বিদেশি সামরিক সাহায্যের প্রয়োজন হবে তা দিতে এখন কেউ ইচ্ছুক নয়। তাছাড়া প্রবাসীদের মাঝে তার জনপ্রিয়তা থাকলেও খোদ ইরানের ভেতরে তার প্রতি জনসমর্থন যৎসামান্য। গণতন্ত্র বা রাজতন্ত্রের চেয়েও বেশি সম্ভাবনা রয়েছে একটি গৃহযুদ্ধ বা রাষ্ট্র কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার। সিরিয়ার আহমেদ আল সারা বা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে স্থিতিশীলতা চায়। আবার উপসাগরীয় দেশগুলো কোনোভাবেই চায় না আরেকটি অস্থিতিশীল ইরান লাখ লাখ শরণার্থী আর সন্ত্রাসবাদের জন্ম দিক, যা পুরো মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য এবং ইরাক সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ক্ষমতা দখল করতে পারে। এক্ষেত্রে একটি অদ্ভুত সমীকরণ তৈরি হতে পারে। IRGC নেতৃত্বাধীন ইরান হয়তো সৌদি আরবের বর্তমান ব্যবস্থার মতো হয়ে উঠবে, অর্থাৎ যেখানে ধর্মীয় গোঁড়ামি কম থাকবে কিন্তু শাসন ব্যবস্থা হবে কঠোর স্বৈরাচারী। যদি মার্কিন হামলা কেবল পারমাণবিক কেন্দ্র এবং কিছু শীর্ষ নেতাকে হত্যার মাঝে সীমাবদ্ধ থাকে, তবে তা গত বছরের 12 দিনের যুদ্ধের মতোই হবে। শেষ পর্যন্ত ট্রাম্প হয়তো বড় কোনো বিপর্যয় ছাড়া অভিযান শেষ করে বিজয় ঘোষণা করবেন, কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে বছরের পর বছর সেই যুদ্ধের ধ্বংসযজ্ঞ বয়ে বেড়াতে হবে। শারমিন স্বপ্না, ৭১। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK-র তেহরান ব্যুরো প্রধান হিনোসোকু কাওয়াশিমাকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তবে এভিন কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। পেজেশকিয়ান প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাপান। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জাপানি নাগরিক হিনোসুকে কাওয়াশিমিকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। এদিকে ঘটনাটি ঘিরে টোকিও ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারির শুরুতে তীব্র মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার জেরে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী সেই বিক্ষোভ শেষ হলেও ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন। এ খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। ভারত ও ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করেছে এবং 17টি চুক্তি সই করেছে। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ ঘোষণা আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও আবেগঘন বলে অভিহিত করেন। অন্যদিকে 9 বছর পর ইসরায়েল সফরে গিয়ে দেশটির সাথে প্রতিরক্ষা, বাণিজ্য ও সন্ত্রাস দমন সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল প্রতিরক্ষা সহযোগিতা। নরেন্দ্র মোদী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাণিজ্য পরিধি বাড়ানো, বিনিয়োগ বৃদ্ধি এবং যৌথভাবে পরিকাঠামো উন্নয়নের অঙ্গীকার করেছেন। গাজায় যুদ্ধবিরতির ঘটনা প্রসঙ্গ টেনে মোদী বলেন, এটি দুই দেশের আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ তৈরি করেছে। নতুন সরকার গঠনের জন্য আগামী 5 মার্চ ভোট দেবে নেপালের জনগণ। 2025 সালের সেপ্টেম্বর মাসে তরুণ নেতৃত্বাধীনদের নেতৃত্বে রক্তক্ষয়ী দুর্নীতি বিরোধী আন্দোলনের সরকার পতনের পর এটি হবে দেশটির প্রথম সাধারণ নির্বাচন। সরকার পতনের পর থেকে দেশটি সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যারা 6 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন এবং ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। নেপালের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার নির্বাচনে এবার প্রায় 1,90,00,000 মানুষ ভোট দেবেন। তাদের মধ্যে 8 লাখ ভোটার রয়েছেন যারা এবারই ভোটার হয়েছেন। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট FTP এবং আনুপাতিক প্রতিনিধিত্ব PR, এই দুই পদ্ধতির সমন্বয়ে 275 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। 3,400 জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার, যাদের মধ্যে সহস্রাধিক প্রার্থীর বয়স 40 বছরের নিচে। নেপালের বর্তমানে একটি মিশ্র নির্বাচনী ব্যবস্থা রয়েছে, যা 2015 সালের সংবিধানের মাধ্যমে প্রবর্তিত হয়। প্রথম পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেখানে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি আসনটি জয় করেন। দ্বিতীয়টি হল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি PR, যাতে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত বিবেচনায় নেওয়া হয়। মোট 165টি আসন FTP পদ্ধতিতে এবং বাকি 110টি আসন PR পদ্ধতিতে নির্বাচিত হবে। এবারের নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল ও নেতার উপর সবার নজর রয়েছে। তাদের একজন 35 বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন। বালেন নামে সুপরিচিত এই সাবেক র্যাপার ঝাপা 5 আসনে সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা ওলির বিরুদ্ধে লড়ছেন। ভোটের মাঠে অন্য প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছে KP শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল UML, যারা গত নির্বাচনে সর্বাধিক আসন জিতেছিল। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ইশতেহারে সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দিয়েছে, যাকে আগের সরকার পতনের পেছনের ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশ থেকে ব্যালট বাক্স সংগ্রহের 24 ঘন্টার মধ্যে সরাসরি ভোটের 165টি আসনের ফল প্রকাশ করা হবে। সাধারণত এই প্রক্রিয়ায় একদিন সময় লাগে। মনিরুজ্জামান বাবু, 71। অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে নেপালের যুব সমাজ। চাকরির অভাব, কম আয় আর রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার তরুণ প্রতিদিন নতুন জীবনের খোঁজে পাড়ি জমাচ্ছে বিদেশে। বিদেশমুখী এই প্রবণতা দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোতে গভীর প্রভাব ফেলছে। নির্বাচনের প্রতিশ্রুতি যতই বড় হোক, প্রশ্ন একটাই, নিজ দেশে কবে মিলবে নিরাপদ কর্মসংস্থান? বিস্তারিত রিপোর্টে।
নেপালের যুব বেকারত্বের হার 20.6%, যা দেশের যুব সমাজের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। চাকরির অভাব এবং রাজনৈতিক অস্থিরতায় হতাশ হয়ে প্রতিদিন দেশ ছাড়ছেন হাজারো তরুণ। প্রায় 30 মিলিয়ন জনসংখ্যার এই দেশে অন্তত 30 লাখ মানুষ বিদেশে কাজ করছেন। গড়ে প্রতিদিন 1,500 নেপালি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। এই প্রবণতার ফলে গ্রামাঞ্চল প্রায় জনশূন্য হয়ে গেছে। বহু পরিবার এখন শুধুই শিশু ও বৃদ্ধদের নিয়েই রয়ে গেছে। আগামী 5 মার্চ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যুবদের আকৃষ্ট করতে লাখ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। তবে যুব সমাজের আস্থা এখনো কম। অনেকেই মনে করেন দেশীয় চাকরির নিশ্চয়তা নেই এবং অনিশ্চয়তা ও অস্থিরতাই বেশি। এখানে চাকরির কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তা আর অস্থিরতাই বেশি। অনেকেই ভাবছে দেশের বাইরে যাওয়াই একমাত্র সমাধান। আমরা প্রতিদিন চাকরির খোঁজে আশায় বসে থাকি, কিন্তু অবস্থা যেন বদলায় না। দেশের ভিতরে সুযোগ কম, তাই বিদেশে যাওয়া ছাড়া উপায় নেই। রাজনীতির প্রতিশ্রুতি শুনে আমরা আর বিশ্বাস করি না। যুব সমাজের এই বিদেশমুখী প্রবণতা শুধু ব্যক্তিগত জীবন নয়, পুরো দেশের অর্থনীতি এবং সমাজ কাঠামোর ওপর প্রভাব ফেলেছে। দীর্ঘমেয়াদে গ্রামাঞ্চল জনশূন্য হয়ে যাওয়া, কৌশলগত শ্রমশক্তির অভাব এবং বয়সের ভার বৃদ্ধির কারণে পরিবারগুলো দুর্বল হচ্ছে। তবে মূল প্রশ্ন এখনো একই, নিজ দেশে কবে মিলবে নিরাপদ ও স্থায়ী কর্মসংস্থান? চৈতি সরওয়ার, ৭১। সম্প্রতি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় বিক্ষোভ করার ঘটনায় 2 মুসলিম মার্কিন কংগ্রেস সদস্য ইলহান এবং রাশিদা তালিবের দেশ ছাড়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি খবর জানিয়েছে, মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণের সময় বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা নীরব প্রতিবাদ জানান। এই ঘটনার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন ট্রাম্প। আলোচিত জেফ্রি অ্যাপস্টাইনের বিতর্কিত নথি তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির কাছে জবানবন্দি দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। শুক্রবার আলাদা বৈঠকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকেও জেরার মুখোমুখি হতে হবে। এর আগে দীর্ঘ টানাপোড়েনের পর অ্যাপস্টাইন নথি নিয়ে জবানবন্দিতে সম্মত হন ক্লিন্টন দম্পতি। প্রথমে 2025 সালের অক্টোবর মাসে তাদের সাক্ষ্য নির্ধারিত হলেও তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে হিলারি ক্লিন্টন বৃহস্পতিবার সাক্ষ্য দেন। ইন্দোনেশিয়া চলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পকর্ম ও ব্যবহৃত সামগ্রী নিয়ে প্রদর্শনী। রাজধানী জাকার্তার দক্ষিণের সিবিনং শহরে পবিত্র রমজান মাস জুড়ে চলবে এই প্রদর্শনী, যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। ইসলামিক ঐতিহ্য সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথে থাকুন।